অ্যাভোকাডো নাকি এতটাই সেক্সি যে ভার্জিন মেয়েদের ঘরের ভেতরে আটকে রাখা হতো। টমেটোকে মনে করা হতো বিষাক্ত, আর পৃথিবীর এক কোণে কোকাকোলাকে প্রায় পবিত্র পানীয়র মতোই ট্রিট করা হতো। এগুলো ইতিহাসের ৫টি অদ্ভুত ফ্যাক্ট, যা শুনলে মনে হবে একদম বানানো, কিন্তু এগুলো সত্যি। আর শেষেটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করে দেবে। আপনি যদি আমাদের এরকম অবাক করা কাহিনী পছন্দ করেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি এমন একটা ফল দিয়ে যেটা হয়তো আপনি প্রায়ই খেয়ে থাকেন, কিন্তু অ্যাজটেক যুগে এই ফলটার নাকি এমনই ওয়াইল্ড বদনাম ছিল যে হারভেস্ট সিজনে ভার্জিন মেয়েদের ঘরের ভেতরে আটকে রাখা হতো। এই গল্পটার পেছনে একটি ইতিহাস আছে। সেই যুগে অ্যাভোকাডো শুধু খাবার ছিল না, এর সাথে যৌনতা আর উর্বরতার একটি সুনাম বা দুর্নাম জড়িয়েছিল। স্প্যানিশ লেখকদের লেখা থেকে জানা যায় অনেকেই বিশ্বাস করতো অ্যাভোকাডো নাকি সেক্সুয়াল ডিজায়ার বাড়িয়ে দেয়। এমনকি কিছু বর্ণনায় এর স্টিমুলেটিং এফেক্ট নিয়েও বেশ খোলাখুলি আলোচনা আছে। আর এই বিশ্বাসটা আচরণেও প্রভাব ফেলে। কিছু ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী ধর্মীয় কিছু সময় বা পিউরিটি ধরে রাখার সময়ে অ্যাভোকাডোকে অনুপযুক্ত মনে করা হতো। তো লজিকটা খুব সহজ। কোনো ফলকে যদি বেশি টেম্পটিং মনে হয়, তাহলে যারা চেস্ট বা পিওর থাকতে হবে, বিশেষ করে তরুণ অবিবাহিত মেয়েদের, তাদের কাছ থেকে এটাকে দূরে রাখাই ভালো। এমনকি অ্যাভোকাডো শব্দটার মধ্যেও এই ইতিহাসের সন্ধান পাওয়া যায়। অ্যাভোকাডো শব্দটা এসেছে অ্যাজটেকদের নাহুয়াতল ভাষার আহুয়াকাটল থেকে। আর সূত্র মতে এই শব্দটার আরেকটা সেকেন্ডারি মানে ছিল টেস্টিকেল বা অন্ডকোষ। সম্ভবত গাছে জোড়ায় জোড়ায় ঝুলতে দেখে এমন নামকরণ, যা দেখতে একটু অন্ডকোষের মতনই লাগে। এর সাথে এবার এর সেক্সুয়াল ডিজায়ার বাড়িয়ে দেওয়ার বিষয়টি যোগ করুন, তাহলে বুঝতে পারবেন হারভেস্টের সময় মেয়েদের ঘরে আটকে রাখা টাইপ গল্প কেন এত জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু এখানে একটি টুইস্ট আছে। অ্যাভোকাডোর এই সেক্স রেপুটেশন আর পিউরিটি পিরিয়ডে এড়িয়ে চলার ধারণা নিয়ে প্রমাণ পাওয়া গেলেও ভার্জিন মেয়েদের অ্যাভোকাডো হারভেস্টের সময় ঘরে আটকে রাখা নিয়ে কোনো শক্ত প্রমাণ নেই। তাই সম্ভবত আসল বিশ্বাসটা সত্যি ছিল, কিন্তু সময়ের সাথে সাথে গল্পটা আরও নাটকীয় হয়ে গেছে। এবার চলুন ইউরোপে চলে যাই। কারণ আপনি যদি 1500 সালের ইউরোপে থাকতেন, টমেটো আপনার কাছে কোনো ডাইনি বুড়ির বাগান থেকে তুলে আনা ফল হিসেবেই মনে হতো। টমেটোকে ভয়ের একটা বড় কারণ ছিল শুরুর দিকে অনেক উদ্ভিদ বিশেষজ্ঞ টমেটোকে নাইটশেড ফ্যামিলির মধ্যে রেখেছিলেন, যে দলে বাস্তবেই অনেক বিষাক্ত গাছ রয়েছে, যেমন ডেডলি নাইটশেড। এমনকি 1540-এর দশকে ইতালির প্লান্ট এক্সপার্ট পিয়েত্রো আন্দ্রেয়া মাত্তিওলির নামও এই প্রসঙ্গে আসে। অনেকে বলে তিনি টমেটোকে নাইটশেডদের সাথে মিলিয়ে দেখে লোকজনকে আরও সন্দেহের মধ্যে ফেলেছিলেন। মানে ইশারায় যেন বলা হচ্ছিল জিনিসটা সন্দেহ যেন সাবধানে থাকে। আর সত্যি বলতে টমেটো গাছ সত্যি সত্যিই একটি ওয়ার্নিং সাইন দেয়। এর পাতা এবং ডাঁটা দুটোই টক্সিক, যদিও ফলটা ঠিকঠাক খাওয়ার উপযোগী। তো আপনি যদি 1500 সালের ইউরোপে থাকতেন আর শুনতেন এই গাছের পরিবার ডেঞ্জারাস, তাহলে টমেটোকে ভয় পাওয়া আপনার কাছে খুব একটা অস্বাভাবিক মনে হতো না। যাকে সময়ের সাথে সাথে মানুষের ধারণাও পাল্টাতে থাকে। স্পেন আর ইতালি রান্নায় টমেটো ব্যবহার শুরু করে, কিন্তু নর্দার্ন ইউরোপের অনেক জায়গায় সন্দেহটা অনেক দিন টিকে ছিল। টমেটো বীজ থেকে হয়ে গেল খাবার, কিন্তু এর গল্পটা আরও অদ্ভুত রূপ নেয়। কারণ 1800 সালের দিকে কেউ একজন ক্যাচআপ দেখে ভাবলো এটা তো ওষুধ বানানোর জন্য পারফেক্ট। কল্পনা করেন 1830-এর দশক, আপনার পেট খারাপ, গা গুলায়, শরীরটা ঠিক লাগছে না, আর ডাক্তার ওষুধের ট্যাবলেট না দিয়ে আপনাকে ধরিয়ে দিল টমেটো কেচাপ। এটা শুধু গুজব না। 1834 সালে জন কুক বেনেট নামে একজন ডাক্তার টমেটোকে এমনকি কেচাপের ফর্মেও হজমের সমস্যা, বদহজম, ডায়রিয়ার মতো সমস্যায় উপকারী বলে মন্তব্য করেন। সে সময় টমেটোর নামডাক এমনিতেই একটু সন্দেহজনক ছিল, তাই একজন ডাক্তার যখন এই কথা বলেন, মানুষটা সহজেই বিশ্বাস করে বসে। আর এই মেডিসিন অ্যাঙ্গেলটাই ব্যবসার দরজা খুলে দেয়। মানুষ শুধু কেচাপ খেত না, তারা কনসেন্ট্রেটেড টমেটো এক্সট্রাক্ট, এমনকি টমেটো পিলও কিনে নিত। এক একটা এমনভাবে বিক্রি হতো যেন কোনো ম্যাজিক পেন। আর যেহেতু এটা 1800 সালের রেভিনিউ মার্কেট, তাই কোনো ধরনের রেগুলেশনের ভয় ছাড়াই এরকম আকর্ষক বিজ্ঞাপন দেয়া হতো। পরবর্তীতে মেডিকেল দুনিয়ায় এটা নিয়ে সমালোচনা বাড়তে থাকে। 19 শতকের মাঝামাঝি থেকে শেষের দিকে এসে টমেটো পিলগুলো নিয়ে প্রশ্ন ওঠে। এমন কথাও শোনা যায় কিছু পিলে নাকি কোনো টমেটোই নেই। আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করা দরকার, এটা এমন যে সবাই হেঞ্জ কেচাপকে ওষুধ হিসেবে খেত। আজকে আমরা যে বোতলজাত কেচাপকে চিনি, সেই স্টাইলটা 1800 শতকের শেষ দিকেই জনপ্রিয় হয়। যেমন হেঞ্জ তাদের টমেটো কেচাপ মার্কেট করে 1876 সালে। এবার রান্নাঘর ছেড়ে চলুন যাওয়া যাক ডিনার টেবিলে। কারণ খাওয়ার সময় পশ্চিমারা এমন এক রীতি পালন করে যার মানে একটু অবাক করার মতোই। অনেকেই বলে থাকে গ্লাস ঠোকানোর রীতি বা চিয়ার্স করার রীতি এসেছিল নাকি বিষ মেশানো ঠেকাতে।
তার মানে যার সাথে বসে আপনি চিয়ার্স করছেন সে কি আপনাকে হত্যা ধান্দায় আছে? প্রশ্নটা একটু অবাক শোনালেও আপনি যদি গেম অফ থ্রোনস দেখে থাকেন তাহলে ভাইবটা ধরতে পারবেন। পুরোনো সময়ে পয়জনিং ছিল সবকিছুর কমন প্লট টুইস্ট। তাই গ্লাস টুকানোর এই গল্পটা শুনতেও একদম পারফেক্ট লাগে। লোকজন যে জনপ্রিয় গল্পটা বলে সেটা এমন, আপনি এমন জোরে গ্লাস ঠোকাবেন যাতে 2 গ্লাস থেকে একটু একটু করে পানীয় ছিটকে 1 গ্লাসের তরল আরেক গ্লাসে মিশে যায়। মানে আপনার ড্রিঙ্কে যদি সত্যি বিষ থাকে তাহলে যে বিষ এনেছে তারও সেই মিশ্রণ খেয়ে ফেলার ঝুঁকি থাকবে। তাই গ্লাস ঠোকানোটা হয়ে যায় পাবলিক ট্রাস্ট। যেন বলা, রিল্যাক্স, আমি আপনাকে ডিনারে মেরে ফেলতে আসিনি। কিন্তু টুইস্টটা হলো, টোস্ট করা বা কারো স্বাস্থ্যের জন্য পান করার ট্রেডিশনটা মেডিভ্যাল পয়জন প্যারানোয়ার থেকেও অনেক পুরনো। এর শিকড় পাওয়া যায় প্রাচীন গ্রিকদের ড্রিঙ্কিং রিচুয়াল আর দেবতাদের উদ্দেশ্যে ভক্তি দেওয়ার প্রথায়। আরও পরে রোমানরা কারো হেলথের জন্য পান করাটাকে আরও জনপ্রিয় করে তোলে। তাই গ্লাস ঠোকানোটা শুরুতে অ্যান্টি পয়জন মুভ ছিল এটা নিশ্চিত করে বলা যায় না, সম্ভবত পরে যোগ হয়েছে বা অন্য ধারণার সাথে মিক্স হয়ে গেছে, যেমন অশুভ আত্মা তাড়ানো বা মুহূর্তটাকে একটু বেশি স্পেশাল বানানো। সুযোগ কথা, গ্লাস ঠোকানো ট্রাস্ট দেখাতে পারে কিন্তু এর একদম একজ্যাক্ট অরিজিন নিশ্চিত নয়। আপনি কেন চিয়ার্স করেন? ট্রাস্টের জন্য, গুড লাকের জন্য, নাকি জাস্ট অভ্যাসবশত, নাকি আপনি এই দলেরই না? এবার শেষ গল্পে আসি। আর এটা কোনো প্রাচীন ইতিহাস না, এটা একদম আধুনিক, একদম বাস্তব, আর সত্যি বলতে একটু আনকমফোর্টেবল। কারণ পৃথিবীর এক এলাকায় কোকাকোলা পানির চেয়েও সস্তা আর সহজলভ্য। কিন্তু ফাইনাল স্টোরিতে যাওয়ার আগে ছোট্ট একটি রিমাইন্ডার, আপনি যদি এই উইয়ার্ড বা ট্রু ফ্যাক্টগুলো এনজয় করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এখন কথা বলি সেই জায়গা নিয়ে যেখানে কুক হয়ে গেছে সেফ ড্রিঙ্ক টাইপ ডিফল্ট অপশন। এটা মেক্সিকোর চিয়াপাস, মেক্সিকোর দক্ষিণের একটি রাজ্য। চিয়াপাসের সান ক্রিস্টোবাল দে লাস কাসাস এলাকার আশেপাশে কিছু পাড়ায় এমন অবস্থা যে সপ্তাহে মাত্র কয়েকদিন পাইপে পানি আসে, আর অনেক মানুষ ট্যাপের পানিকে সেফ মনে করে না। তাই আসল তুলনাটা পানি বনাম কোক নয়, আসল কথা হলো নিরাপদ পানি বনাম কোক। যখন পরিবারকে এমনিতেই ট্রিট করা পানি বা ট্রাকে করে আনা পানি কিনে খেতে হয়, তখন বিশাল ডিস্ট্রিবিউশনে থাকা কোক অনেক সময় সহজলভ্য আর সস্তায় পাওয়া যায়। ধীরে ধীরে এই কনভেনিয়েন্সটাই কালচারের অংশ হয়ে দাঁড়ায়। কিছু ইন্ডিজিনিয়াস কমিউনিটিতে কোকাকোলা ধর্মীয় আচার অনুষ্ঠানেও ব্যবহৃত হতে থাকে। আর এর কার্বনেশন, এমনকি ঢেকুরকে অনেকে আত্মার শুদ্ধি হিসেবে দেখে। পাশাপাশি এটা সামাজিক স্ট্যাটাসের সাথেও জড়িয়ে যায়। অতিথিকে কোক পরিবেশন করা মানে সম্মান আর স্ট্যাটাস। যদিও একই সাথে ডায়াবেটিসের মতো সমস্যাও ভয়ঙ্করভাবে বাড়তে থাকে। এই বিষয়টা কি আমাদের দেশের ক্ষেত্রেও সঠিক নয়? তারপর আসে অস্বস্তিকর অংশটা। ওই এলাকায় বটলিং প্লান্টগুলো সরকারি পারমিট নিয়ে অনেক পরিমাণ ভূগর্ভস্থ পানি তোলে। লোকাল মানুষজন বলে, যখন ওয়াটার ইনফ্রাস্ট্রাকচারই দুর্বল আর পানির সোর্সে চাপ আছে তখন এভাবে পানি তোলা জাস্টিফাই করা কঠিন। আর ইনভেস্টিগেশনগুলো দেখায় শুধু প্লান্ট একা না, জনসংখ্যা বৃদ্ধি, লিকি পাইপ, কন্টামিনেশন সব মিলিয়েই এটা একটা পুরো সিস্টেম লেভেলের ক্রাইসিস। ফলাফল, এমন একটা জায়গা যেখানে কোক ডিফল্ট অপশন হয়ে গেছে। মানুষ যে এটা অস্বাস্থ্যকর সেটা জানে না এরকমটা নয়, বরং সিস্টেমটাই এমনভাবে সেট করা যে স্বাস্থ্যকর অপশন পাওয়া আরও কঠিন। যৌন উত্তেজক অ্যাভোকাডো থেকে শুরু করে কেচাপকে ওষুধ হিসেবে বিক্রি করা, আর এমন একটা জায়গা যেখানে সেফ পানির জায়গায় কোক ঢুকে গেছে। এই গল্পগুলো দেখায় আমরা যা খাই সেটা শুধু টেস্টের ব্যাপার না, এর ভেতরে আছে ইতিহাস, ভয়, বিশ্বাস, আর কখনো কখনো স্রেফ বাঁচার লড়াই। এগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে? ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিন আর এনজয় করলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।